ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, এনটেনেট জুন 2025কে মাথায় রেখে আমরা একটা সিরিজ লঞ্চ করছি। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার ওয়ানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা ইউনিট ওয়াইজ সলভ করব। তো এখানে একটা ইউনিটের পর একটা ইউনিটের প্রশ্ন আসতে থাকবে, আর আমাদের লক্ষ্য হলো প্রতিটা ইউনিট থেকে যেন আপনারা 5টা প্রশ্নই যেন সঠিক করে আসতে পারেন। এবং আমাদের নেট পেপার ওয়ানের এবং এডুকেশনের যে নিউ ব্যাচ সেটা কিন্তু জুলাই মাস থেকে শুরু হচ্ছে। এর আগের পার্টগুলো যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, দেখুন আজকে আমরা টিচিং অ্যাপটিটিউডের পার্ট 2 এখানে কিছু প্রশ্ন সলভ করব। তো টিচিং অ্যাপটিটিউডের উপর অলরেডি কিন্তু একটা ভিডিও আমরা করেছি এবং আলাদা আলাদা ইউনিটগুলো যেগুলো রয়েছে পেপার ওয়ানে সেগুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সাম্পলিফাইস দ্য জিরো ট্রান্সফার অফ লার্নিং। দেখুন, জিরো ট্রান্সফার অফ লার্নিং মানে কি? জিরো ট্রান্সফার অফ লার্নিং কথার অর্থ হলো যখন একটা কোনো কিছু আপনি লার্ন করলেন, কোনো কিছু আপনি শিখলেন, পরবর্তী শেখাতে সেটা কোনোভাবে হেল্প করবে না। যেমন ধরুন আপনি সাঁতার কাটা শিখলেন, আপনি সাঁতার কাটা শেখার পর আপনি গিটার শিখতে গেলেন, সাঁতার কাটা শেখার পর আপনি গিটার বাজাতে শিখতে গেলেন, তাহলে সেই সাঁতার কাটার যে লার্নিং নলেজ সেটা কি গিটার শেখাতে কোনোভাবে আপনাকে হেল্প করবে? অবভিয়াসলি করবে না। তাহলে এটা কি হলো জিরো ট্রান্সফার অফ লার্নিং। আপনাকে পজিটিভভাবেও হেল্প করছে না বা নেগেটিভভাবেও মানে ব্যাঘাত ঘটাচ্ছে না, কিছুই হবে না এখানে। তো এটা হচ্ছে জিরো ট্রান্সফার অফ লার্নিং। তাহলে দেখুন কি বলেছে, কোনটা জিরো ট্রান্সফার অফ লার্নিং? ইউজিং নলেজ অফ ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজকে আপনি অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করলেন, তাহলে এখানে তো কিছু না কিছু কাজ হচ্ছে, তাহলে এটা তো জিরো হতে পারে না। অ্যাপ্লাইং টেকনিক অফ লার্নিং ইন বাস্কেটবল টু ইমপ্রুভ স্কিল ইন সকার। তার মানে বাস্কেটবল শেখাতে আপনার কোনো স্কিল হলো, তারপরে আপনি যখন সকার খেলতে গেলেন সেখানে সেটা কাজে লাগলো, তাহলে এখানেও দেখুন পজিটিভ ট্রান্সফার ঘটছে। এবার কি বলেছে দেখুন, ইউজিং স্কিল অ্যাকোয়ার্ড ইন কার্পেন্টারি টু এক্সেল ইন পেন্টিং। তার মানে ভাবুন আপনি কার্পেন্টারি শিখলেন, তাহলে সেটাতে এক্সেলে পেন্টিংয়ে কোনো কি হেল্প করবে? এক্সেল ইন পেন্টিং, আপনি কার্পেন্টারি শিখলেন, সেটা আপনার পেন্টিংয়ে কি হেল্প করবে? ভাবুন, অ্যাপ্লাইং এ ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভিং মেথড টু ফিজিক্স প্রবলেম, মানে ম্যাথের কিছু প্রবলেম সলভ করা শিখলেন, সেটা ফিজিক্সে আপনাকে হেল্প করছে। তাহলে দেখুন 1, 2, 4 কোনো না কোনো আপনাকে হেল্প করছে। কিন্তু দেখুন 3 নম্বর যেটা বলেছে, কার্পেন্টারি স্কিল অ্যাকোয়ার করলেন, সেটা আপনাকে পেইন্টিংয়ে বলেছে কাজে লাগছে। কোনো রকম কি কাজে লাগবে? কার্পেন্টারি স্কিল সেটা কি পেইন্টিংয়ে কাজে লাগে না। তাই সেটা হচ্ছে কি জিরো ট্রান্সফার অফ লার্নিং। নেক্সট দেখুন কি বলেছে, এ টিচার ওয়ান্টস টু ইন্টিগ্রেট সোয়াম ইনটু দ্য কারিকুলাম টু এনহান্স লার্নিং। একজন টিচার কারিকুলামে সোয়ামটাকে যুক্ত করতে চাচ্ছেন কেন? যেন লার্নিংটা বাড়ানো যায়। হুইচ অফ দ্য ফলোইং বেনিফিটস অফ সোয়াম শুড দ্য টিচার হাইলাইট টু দ্য স্টুডেন্টস। তাহলে সোয়ামের কোন বেনিফিটগুলো টিচার কি করবেন? স্টুডেন্টদের হাইলাইট করবেন। প্রথম অপশন কি বলেছে, ফ্রি অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশনাল রিসোর্সেস। তার মানে সোয়ামের একটা বেনিফিট কি? টিচার বলবেন যে সোয়ামে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয় কোয়ালিটি এডুকেশনাল রিসোর্সেস, মানে কোয়ালিটি এডুকেশনাল রিসোর্স আমরা ফ্রিতে পেতে পারি। অপরচুনিটি ফর লাইভ ইন্টারাকশন উইথ ইনস্ট্রাকশনস, মানে আমরা লাইভ ইন্টারাকশন করতে পারি। পিয়ার রিভিউড অ্যাসাইনমেন্ট আর সেলফ বেসড লার্নিং। 4 নম্বর বলেছে সেলফ বেসড লার্নিং। তো এগুলোর মধ্যে কোনটা হবে? দেখুন সবার ফার্স্ট এ নম্বর যেটা বলেছে ফ্রি অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশনাল রিসোর্সেস, এটা তো অবশ্যই আমরা ফ্রিতে কোয়ালিটি ফুল রিসোর্স আমরা পেয়ে থাকি, ভিডিও পেয়ে থাকি, পিডিএফ পেয়ে থাকি, তাহলে এ তো হবে। এ হওয়া মানে অটোমেটিক দেখুন 2 আর 3-এর মধ্যে কোনো একটা হবে, তাহলে এ আর বি হবে না এ আর ডি হবে। দেখুন সোয়ামে কি হয়, আমরা নিজেদের গতিতে শিখতে পারি, নিজেদের গতিতে ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলোকে আমরা নিজেদের মতো করে নিজেদের সময় অ্যাক্সেস করতে পারি, তাহলে সেলফ বেসড লার্নিংও হয়। তাহলে এ অ্যান্ড ডি হবে সঠিক অ্যান্সার।
নেক্সট, দ্য রিডিউস অ্যাবিলিটি টু রিমেম্বার ইনফরমেশন রিকোয়ার্ড আফটার দ্য অনসেট অফ অ্যামনেশিয়া ইজ নোন অ্যাজ। দেখুন, অ্যামনেশিয়া একটা রোগ যেখানে আমরা কি করি, ভুলে যাই। ঠিক আছে, ভুলে যাই। এখন কীরকম ভুলে যাই? অ্যামনেশিয়ার কিছু টাইপ রয়েছে। দেখুন, অ্যামনেশিয়া কি ইজ এ লস অফ মেমোরি দ্যাট ক্যান অ্যাফেক্ট দ্য অ্যাবিলিটি টু রিকল পাস্ট এক্সপিরিয়েন্স অর ফর্ম নিউ ওয়ান্স। মানে পুরনো জিনিস ভুলে যেতে পারেন অথবা নতুন মেমোরি তৈরি হওয়াতে বাধা দিবে। যেমন রেট্রোগেট অ্যামনেশিয়াতে কি হচ্ছে, ইনঅ্যাবিলিটি টু রিকল ইভেন্টস দ্যাট হ্যাপেন্ড বিফোর দ্য অনসেট অফ অ্যামনেশিয়া। তাহলে অ্যামনেশিয়া হওয়ার আগে যেগুলো ঘটেছে সেগুলো আপনি ভুলে যাওয়া শুরু করবেন। অ্যান্টিরোগ্রেট অ্যামনেশিয়া কি, ইনঅ্যাবিলিটি টু ফর্ম নিউ মেমোরিজ সিন্স দ্য অনসেট অফ অ্যামনেশিয়া। মানে অ্যামনেশিয়া হওয়ার পর আপনার নতুন মেমোরি তৈরিতে অসুবিধা হবে। তারপরে এগুলো কি আছে দেখুন, ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া, এটা কি টেম্পোরারি হবে, কিছু ঘন্টার জন্য লাস্ট করলো, ঠিক আছে, পার্মানেন্ট বেসিসে না। এরপরে কি রয়েছে, ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া। এখানে কি হচ্ছে, এ ফর্ম অফ মেমোরি লস হোয়ার ওয়ান ক্যান নট রিমেম্বার ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দেয়ার লাইফ। মানে এখানে পার্টিকুলার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সে ভুলে যাবে, সেগুলো সে মনে করতে পারবে না। তাহলে এখানে দেখুন কোনটা হবে। তাহলে রেট্রোগেটে কি দেখলাম, পুরনো জিনিসগুলো ভোলা শুরু করবে। আর অ্যান্টিরিগ্রেটে আমরা দেখলাম যে নতুন মেমোরি তৈরিতে অসুবিধা হবে। তাহলে কি বলেছে দেখুন, দ্য রিডিউস অ্যাবিলিটি টু রিমেম্বার ইনফরমেশন রিকোয়ার্ড আফটার দ্য অনসেট অফ অ্যামনেশিয়া নোন অ্যাজ। তার মানে এখন কি হচ্ছে, অ্যাবিলিটি রিডিউস হয়ে যাচ্ছে রিমেম্বার ইনফরমেশনে আফটার দ্য অ্যামনেশিয়া হওয়ার পর। তার মানে এটা কি হবে, অ্যান্থিরিগ্রেট অ্যামনেশিয়া হবে। তখন নতুন এখন মেমোরি ফরমেশনে সমস্যা হবে। নেক্সট, হোয়াট ক্যান নট বি হেল্ড অ্যাজ দ্য কারেক্ট মোটিভ অফ কোশ্চেন অ্যান্সার টেকনিক ইন টিচিং। তো কোশ্চেন অ্যান্সার টেকনিকের কোনটা কোনটা কারেক্ট মোটিভ আমরা বলতে পারি না। যে আমরা যখন ক্লাসে হোক কোশ্চেন অ্যান্সার টেকনিকের মাধ্যমে যখন আমরা বাচ্চাদের অ্যাসেসমেন্ট করি, তাহলে সেটা কোনটা কারেক্ট না। এখানে দ্য টেস্ট টু টেস্ট দ্য নলেজ, আমরা নলেজ টেস্টিংয়ের জন্য করে থাকি। টু লোকেট দ্য ডিফিকাল্টি, বাচ্চাদের কোথায় ডিফিকাল্টি রয়েছে সেটার জন্য। টু ইন্টিমিডেট অ্যান্ড হ্যাম্পার দ্য সেলফ কনফিডেন্স। টু প্রমোট থিঙ্কিং অ্যান্ড অরিজিনালিটি। তাহলে দেখুন কোনটা হবে না। ভিডিওটাকে পজ করে ভাবুন। দেখুন, আমরা যদি কোশ্চেন অ্যান্সার টেকনিক যদি ইউজ করি, তাহলে অবশ্যই এটা বাচ্চাদের নলেজ টেস্ট করার জন্য, বাচ্চাদের ডিফিকাল্টির জন্য, বাচ্চাদের থিঙ্কিংকে প্রমোট করার জন্য অবশ্যই। কিন্তু এটা কখনোই বাচ্চাদের হ্যাম্পার করবে না সেলফ কনফিডেন্স, এটার জন্য আমরা করি না। সেলফ কনফিডেন্স হ্যাম্পার করার জন্য আমরা কখনোই করি না। তাহলে 3 নম্বরটা হচ্ছে ক্যান নট হেল্প হবে। নেক্সট কোশ্চেন দেখুন, সয়ামের শব্দের ফুল ফর্ম কি? সয়াম শব্দের ফুল ফর্ম কি? দেখুন, খুবই ইজি কোশ্চেন এটা। দেখুন, চারটা অপশন আছে, আপনারা পজ করে ভিডিওটা ভাবুন। দেখুন, স্টাডি ওয়েভস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপাইরিং মাইন্ডস, এটা হচ্ছে কি সয়ামের ফুল ফর্ম। নেক্সট দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি কনসিডার্ড দ্য কম্পোনেন্ট অফ ডেভেলপমেন্ট অফ অ্যাবিলিটি অফ ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং। তাহলে ক্রিটিক্যাল এবং লজিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কোনো জিনিস নিয়ে খুব গভীরে অধ্যয়ন করা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। লজিক্যাল থিঙ্কিং বুঝতেই পারছেন, যখন কোনো কিছুকে আমরা যুক্তির মাধ্যমে গ্রহণ করব, আমরা কোনো কিছুর মধ্যে যুক্তি খুঁজছি। তাহলে বলছে কোনটা এর কম্পোনেন্ট হবে। টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, টু অ্যানালাইজ দ্য প্রবলেম, টু এস্টাবলিশ সাবজেক্টিভ ট্রুথস, টু সিলেক্ট রিলেভেন্ট ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপাল, টু ড্র ইনফারেন্সেস অ্যান্ড কনক্লুশন। আপনারা ভিডিওটাকে পজ করে ভাবুন, আমি এরপরে এক্সপ্লেন করব। আমি বেশি সময় এখানে দিচ্ছি না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন, যদি আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি, লজিক্যাল থিঙ্কিং করি, তাহলে আমাদের তো প্রবলেম আইডেন্টিফাই করতেই হবে, তাই না? প্রবলেম আইডেন্টিফাই তো আমাদের অবশ্যই করতে হবে, এবং প্রবলেম অ্যানালাইসিসও করতে হবে। প্রবলেম আইডেন্টিফাইও করতে হবে, প্রবলেম অ্যানালাইসিসও করতে হবে। তার মানে দেখুন এ আর বি হবেই, ঠিক আছে, এ আর বি হবেই, ঠিক আছে। দেখুন, ডি নম্বর যেটা বলেছে, টু সিলেক্ট রিলেভেন্ট ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপাল। দেখুন, যখন আপনি লজিক্যাল থিঙ্কিং দেবেন,
তখন আপনাকে রিলেভেন্ট ফ্যাক্ট, প্রিন্সিপাল এগুলোকে তো গ্রহণ করতেই হবে, তাই না? এগুলোকে তো আপনাকে সিলেক্ট করতেই হবে, তাহলে ডিও হবে। দেখুন তাহলে হচ্ছে 2 নম্বরটা আউট। দেখুন টু ড্র ইনফারেন্সেস অ্যান্ড কনক্লুশন। দেখুন আমি যখন লজিক্যাল থিঙ্কিং দিব তখন অবশ্যই তো আমাদের কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, কোনো কিছু একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, তাই না? যখন আমরা লজিক দিচ্ছি আলটিমেটলি কোনো সিদ্ধান্তে তো পৌঁছতেই হবে আমাদের। তাহলে এটাও হবে টু ড্র ইনফারেন্সেস অ্যান্ড কনক্লুশন, তাহলে ইটাও হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ, বি, ডি অ্যান্ড ই। সাবজেক্টিভ ট্রুথটাকে এস্টাবলিশ করা সেটা কখনোই ক্রিটিক্যাল থিঙ্কিং বা লজিক্যাল থিঙ্কিংয়ের কম্পোনেন্ট না। নেক্সট কোশ্চেন, রিনা ওয়ান্টেড টু ইট অ্যান আইসক্রিম, শি টুক আউট এ ফোন নাম্বার অনলাইন। তাহলে রিনা কি আইসক্রিম খেতে চায়, এর জন্য একটা ও অনলাইনে ফোন নাম্বার নিল। শি রিপিটেড দ্য নাম্বার ওভার অ্যান্ড ওভার এগেন হোয়াইল ডায়ালিং। তার মানে সে যখন নাম্বারটা ডায়াল করছে সে নাম্বারটাকে বারবার রিপিট করছে। আফটার অর্ডার ওয়াজ ডেলিভার শি ফরগেট দ্য নাম্বার। তার মানে ডেলিভার যখন হয়ে গেল অর্ডারটা, তারপরে সে নাম্বারটা ভুলে গেল। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ইউজ অফ হুইচ মেমোরি প্রসেসেস, শর্ট টার্ম মেমোরি, অটোমেটিক প্রসেসিং, এথুইক মেমোরি, আইকনিক মেমোরি। দেখুন এখানে কতটুকু সময়ের জন্য সে মনে রাখছে, নিশ্চয়ই অল্প সময়ের জন্য রিনা এই ফোন নাম্বারটাকে মনে রাখলো, অল্প সময়ের জন্য, যে কিছুক্ষণ কাজ হলো, কিছুক্ষণের জন্য কাজ হলো, এরপর আমি সেটাকে ভুলে যাচ্ছি। তাহলে সেটা কি হবে? অবভিয়াসলি শর্ট টার্ম মেমোরি হবে। নেক্সট কোশ্চেন, হুইচ হায়ার অর্ডার নলেজ ক্যান মেক দ্য ডিফারেন্স বিটুইন হাউ ওয়েল অ্যান্ড কুইকলি ওয়ান্স স্টুডেন্টস লার্ন ম্যাটেরিয়াল। দেখুন হায়ার অর্ডার থিঙ্কিং বলেছে, হায়ার অর্ডার থিঙ্কিংয়ে রোট মেমোরাইজেশন কখনোই আসবে না, ডিক্লারেটিভ এগুলো আসবে না। এখন মেটাকগনিশন না প্রসিডিউরাল। তাহলে দেখুন হায়ার অর্ডার নলেজ, মেটাকগনিশনে কি করি আমরা, কোনো একটা থিঙ্কিং নিয়ে আমাদের যে চিন্তাভাবনা তৈরি হয় সেটা নিয়ে আমরা আবারও গভীরে চিন্তা করি, মানে যেই চিন্তাভাবনা অলরেডি তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা আরও গভীরে চিন্তা করি, সেটা হচ্ছে মেটাকগনিশন। তাহলে দেখুন কি বলেছে, হুইচ হায়ার অর্ডার নলেজ ক্যান মেক দ্য ডিফারেন্স বিটুইন হাউ ওয়েল অ্যান্ড কুইক ওয়ান স্টুডেন্টস লার্ন ম্যাটেরিয়াল। তাহলে আমরা কি করার চেষ্টা করছি, হায়ার অর্ডার নলেজ ক্যান মেক দ্য ডিফারেন্স, কোনটার ডিফারেন্স করার চেষ্টা করছি, বিটুইন হাউ ওয়েল কিভাবে কতটা ভালো, অ্যান্ড কুইকলি ওয়ান স্টুডেন্ট লার্ন মানে স্টুডেন্ট কত তাড়াতাড়ি শেখে এবং কিভাবে ভালো শেখে, এই দুটোর মধ্যে ডিফারেন্স করার চেষ্টা করছি। তাহলে এটাতে তো গভীর অধ্যয়ন হবে, তাই না? গভীরভাবে আমাদের থিঙ্কিং করতে হবে, তাহলে এটা কি হবে? মেটাকগনিশন হবে। ওকে, আর প্রসিডিউরালে কি হবে? প্রসিডিউরালে আমরা কোনো জিনিস কিভাবে শিখি শুধু সেটা দেখা হয়, ঠিক আছে? কিভাবে কোনো জিনিস আমরা শিখছি সেটাকে দেখা হয় হচ্ছে প্রসিডিউরালে, বাট এখানে কি গভীরে অধ্যয়ন করতে হচ্ছে। ইন হুইচ টাইপ অফ অ্যাসেসমেন্ট ডু স্টুডেন্ট মেজার দেয়ার ওন প্রোগ্রেস এগেনস্ট দেয়ার প্রিভিয়াস পারফরমেন্স রাদার দেন এগেনস্ট এক্সটার্নাল ক্রাইটেরিয়া অর পিয়ার্স। দেখুন তার মানে স্টুডেন্টের পারফরমেন্সটাকে কোনো পিয়ার্স বা কোনো ক্রাইটেরিয়ার সঙ্গে আমরা কম্পেয়ার করছি না, ঠিক আছে? কোনো পিয়ারের সাথে ওর কম্প্যারিজন করছি না বা কোনো ক্রাইটেরিয়ার সাথে করছি না। পিয়ার বা ক্রাইটেরিয়ার সাথে যখন করা হয় তখন সেটা হয় হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট, তখন সেটা হয় নর্ম রেফারেন্স টেস্ট, ঠিক আছে? তো সামেটিভও অনেক সময় করা হয়ে থাকে, সামেটিভও হয়। ফর্মেটিভ কি হয়? কোর্স চলাকালীন হয়, সেটা বাচ্চাদের প্রোগ্রেসের জন্য দেখা হয় ফর্মেটিভ। তাহলে মনে রাখবেন যখন নিজের অ্যাসেসমেন্ট, যখন একটা বাচ্চার অ্যাসেসমেন্টটা যখন আমরা করছি, ওর প্রিভিয়াসলি ও কী ছিল, ওর প্রিভিয়াস প্রোগ্রেস কী ছিল, তার উপর ভিত্তি করে যখন আজকের দিনের প্রোগ্রেসটা দেখা হবে, মানে ওর প্রোগ্রেসকে ওর প্রোগ্রেসের সাথেই তুলনা করা হচ্ছে, ওর প্রিভিয়াস প্রোগ্রেসের সাথেই কম্পেয়ার করা হচ্ছে, তখন সেটাকে বলা হয় ইপসেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, এটাকে বলা হয় ইপসেটিভ অ্যাসেসমেন্ট। নেক্সট দেখুন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নার সেন্টার অ্যাপ্রোচ। কোনটা লার্নার সেন্টার অ্যাপ্রোচ? লে এমফাসাইজ অন স্কিলসের উপর জোর দেওয়া, ইট ইজ সেন্টার্ড অন লার্নার নিডের উপর সেন্টার করে তৈরি হবে। ইট ইজ সেন্টার অন কোঅপারেটিভ ডিটারমাইন অফ সাবজেক্টিভ ম্যাটার। ডি নম্বর বলেছে লেস এমফাসাইজ অন ভেরিয়েবিলিটি অফ এক্সপোজার। ভেরিয়েবিলিটি অফ এক্সপোজার মানে কি?
প্রত্যেকটা বাচ্চার মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকে। এটা হচ্ছে কি, বাচ্চার মধ্যে ভেরিয়েবিলিটি থাকবে, তাহলে সেটাকে এক্সপোজার করা মানে সেটা কতটা রয়েছে সেটার ওপর জোর দেওয়া। ঠিক আছে, তো মানে আলটিমেটলি বলতে যাচ্ছে বাচ্চাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসগুলো থাকে সেটার উপর জোর দেওয়া। তাহলে দেখুন এটা তো হবেই, ডি নম্বর তো হবেই অবশ্যই। দেখুন এ নম্বর তো হতেই হবে, যেহেতু লার্নার সেন্টার অ্যাপ্রোচ, তাহলে বাচ্চাদের স্কিল, এফিসিয়েন্সি এগুলোর উপর জোর দিতে হবে, তাহলে এ তো হচ্ছে। দেখুন বিও হবে, লার্নার সেন্টার, লার্নারদের নিডের সেন্টারের উপর ভিত্তি করে তৈরি হবে অবশ্যই। দেখুন ডিটাও হবে, তাহলে এ বি সি ডি, কোঅপারেটিভ ডিটারমিনেশন অফ সাবজেক্ট ম্যাটার, এটাও হবে। ঠিক আছে, যখন আমরা লার্নার সেন্টার অ্যাপ্রোচে পড়াই তখন আমরা কোঅপারেটিভ লার্নিং এরও সাহায্য নিই। তাহলে এ বি সি ডি চারটা এখানে হবে, তাহলে 3 নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, এ চাইল্ড অফ ফার্স্ট ক্লাস ইজ ট্রাইং টু লার্ন হাউ টু ড্র এ সার্কেল অন হিজ ওন, মানে একটা বাচ্চা কি করছে, একটা কিভাবে বৃত্ত আঁকবে, সার্কেল আঁকবে, সেটাকে শেখার চেষ্টা করছে কিভাবে বৃত্ত আঁকবে। বাট ইজ অ্যাবল টু ডু উইথ দ্য হেল্প অফ হিজ অর হার টিচার, কিন্তু সেটাকে নিজে করার চেষ্টা করলো কি, টিচারের হেল্প নিয়েও শিখলো, টিচারের হেল্প নিয়েও সেই কাজটা করতে পারলো। ঠিক আছে, তার মানে দেখুন ও নিজে পারলো না, টিচারের হেল্প নিয়ে পারলো। তাহলে ভাইগস্কির মতে এটা কি, তো ভাইগস্কির মতে এখানে অ্যাসিমিলেশন, অ্যাডাপ্টেশন এগুলো আসবে না। দেখুন ভাইগস্কি একটা কনসেপ্ট দিয়েছিলেন জেডপিডি, যার ফুল ফর্ম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি। তিনি বলেন, ভাইগস্কি বলেন যে একটা অঞ্চল একটা জোন, যেখানে কি এমন একটা এরিয়া যেখানে বাচ্চারা নিজে নিজে প্রবলেম সলভ করতে পারে না, বাট যদি বাচ্চাদের আমরা হেল্প করি তাহলে বাচ্চারা প্রবলেমটা সলভ করতে পারবে। তাহলে সেই অঞ্চলটাকে বলা হয় জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যে হেল্পটা দেওয়ার ফলে, যেমন টিচারের হেল্প নিয়ে বাচ্চারা করলো, তারপর নিশ্চয়ই টিচার কিছু হেল্প করেছিল, কিছু ক্লু দিয়েছিল, যে ক্লুটা বা হেল্পটা বা গাইডেন্সটা দেওয়ার ফলে বাচ্চা করতে পারলো সেই কাজটা, সেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। তো কখনো স্ক্যাফোল্ডিং থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে অঞ্চলটাকে বলছি আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি, আর হেল্পটাকে বলবো স্ক্যাফোল্ডিং। তাহলে এখানে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হবে সঠিক অ্যান্সার। নেক্সট সোয়াম ইজ এ প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই, সোয়াম প্রোগ্রামটা ইনিশিয়েট কে করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং মানে এনসিআরটির কথা বলছে, ইউজিসির কথা বলছে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, আর ইগনোর কথা বলছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তো আপনার ভিডিওটাকে পজ করে ভাবুন, জানেন যে সোয়ামের প্রোগ্রাম ইনিশিয়েট করেছে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাঁদিকে আইসিটি টুলস রয়েছে এবং ডান দিকে তাদের অ্যাপ্লিকেশন রয়েছে। দেখুন প্লেটাগন, মেইন্ট মেস্টার, গিট হাব আর হচ্ছে মেন্টিমিটার। দেখুন প্লেটাগন হচ্ছে, আমরা এগুলো পড়েছি অলরেডি, আমি আপনাদের সঙ্গে এগুলো আলোচনাও করেছি, এর আগের দিনের ক্লাসেও আমি বলেছি, এর আগের দিন টিচিংয়ের পার্ট 1-এর ক্লাসেও বলেছি। তো প্লেটাগন হচ্ছে কি, প্লেটাগন হচ্ছে অ্যানিমেটেড ভিডিওর জন্য ইউজ হয়। মাইন্ড মাস্টার হচ্ছে মাইন্ড ম্যাপিংয়ের জন্য ইউজ হয়। মাইন্ড ম্যাপিং হচ্ছে যখন আমরা কোনো একটা আইডিয়া, কনসেপ্ট এগুলো নিয়ে চিন্তা করি, ব্রেন স্ট্রমিং করি, সেগুলো হচ্ছে মাইন্ড ম্যাপিং। তো মাইন্ড মেস্টার সেটার জন্য ইউজ হয়। মেন্টিমিটার ইউজ হয় হচ্ছে পোলিংয়ের জন্য। ঠিক আছে, তো তাও আমি এখানে লিখে দিয়েছি দেখুন, GitHub is a web-based platform by the developer to store, manage and share code. দেখুন এর আগের দিন যখন আমি আপনাদের টিচিংয়ের পার্ট 1টা করেছিলাম, সেদিনও দেখবেন GitHub থেকে কোনো প্রশ্ন ছিল, সেদিন আমি আপনাদের বুঝিয়েছিলাম GitHub হচ্ছে কি। এটা ইউজ করে হচ্ছে যারা হচ্ছে কোডিং করে, যারা সফটওয়্যার তৈরি করে, তারা কি করে, তাদের একটা প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের সফটওয়্যারে যে কোডগুলো থাকে, সফটওয়্যার তো একটা কোডিং সিস্টেমের মাধ্যমে তৈরি হয়, সেই কোডিংগুলো স্টোর করা যায়, ম্যানেজ করা যায়, শেয়ার করা যায়, সেটা হচ্ছে GitHub। প্লেটাগন হচ্ছে অ্যানিমেটেড ভিডিও তৈরির জন্য ইউজ হয়। মেন্টিমিটার ইউজ হচ্ছে আমাদের পোলিং সফটওয়্যার। এগুলো আগের দিনই হয়তো আপনাদের বলেছিলাম, মনে থাকবে আশা করি। তাহলে দেখুন প্লেটাগন হচ্ছে অ্যানিমেটেড ভিডিওর জন্য, তাহলে এ এর সাথে 2, তাহলে এ এর সাথে 2 দেখুন, বি এর সাথে 3, কোনো কনসেপ্ট, আইডিয়া, ইনফরমেশন বললাম, মাইন্ড ম্যাপিংয়ের জন্য ইউজ হচ্ছে।
সি এর সাথে 4, গিটহাব হচ্ছে সি এর সাথে 4। দেখুন টু শেয়ার, টু স্টোর, শেয়ার অ্যান্ড ওয়ার্ক টুগেদার উইথ আদার্স, টু রাইট কোডিং এর জন্য ইউজ হচ্ছে। আর ডি এর সাথে 1, দেখুন মেন্টিমিটার অবশ্যই পোলিং এর জন্য ইউজ হবে। পোল যেগুলো হয়, আপনারা অনলাইনে বিভিন্ন পোল দেখেন, ঠিক আছে? তাহলে এটা 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, এ টিচার এ পার্টিকুলার টু টিচ, সরি, নেক্সট কোশ্চেন, to teach a particular topic, a teacher first gives the students to watch to watch the pre-recorded video of the lecture at home and then engage the students in discussion and problem solving activities in class. It is the example of lecture demonstration, flipped classroom, asynchronous learning, synchronous learning. Okay, দেখুন অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং আর সিঙ্ক্রোনাস লার্নিং কি? সিঙ্ক্রোনাস হচ্ছে যখন টিচার এবং স্টুডেন্ট দুজন একসাথে উপস্থিত থাকছে, যেমন ক্লাসরুমে কি হচ্ছে, টিচার এবং স্টুডেন্ট অ্যাট দ্য সেম টাইম সেম জায়গায় উপস্থিত থাকছে। তাহলে সেখানে যদি একজন স্টুডেন্ট যদি না আসে, তাহলে কিন্তু টিচার কি বলছে সেটা কিন্তু স্টুডেন্ট শিখতে পারবে না। তাহলে সেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস লার্নিং। আর অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং, ধরুন টিচার ক্লাসে পড়াচ্ছেন, ক্লাসে পড়ানোর পর ভিডিওটা দিয়ে দিচ্ছেন, ক্লাসের একটা ভিডিও রেকর্ড করছেন, সেই ভিডিওটা স্টুডেন্টদের প্রোভাইড করছেন। তাহলে স্টুডেন্ট যদি নাও আসে ক্লাসে, তারপরেও স্টুডেন্ট বুঝতে পারবে, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং। দেখুন লেকচার ডেমনস্ট্রেশন আপনারা জানেন, ক্লাসে টিচার লেকচার মেথডে পড়াচ্ছেন, কিন্তু এখানে কি বলেছেন, টিচার বাচ্চাদের প্রথমে ভিডিও দিয়েছেন, বাচ্চারা সেই ভিডিওটা বাড়িতে দেখবেন, বাড়িতে ভিডিওটা দেখবে এবং পরে সেটা দেখার পর বাচ্চারা স্কুলে আসবে এবং যেই টপিকটার ভিডিও বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে ক্লাসে এখন আলোচনা হবে। তো এটা মনে রাখবেন, এটাকে বলা হয় ফ্লিপড ক্লাসরুম। ফ্লিপড ক্লাসরুমে কি করা হয়, বাচ্চাদের প্রথমে যেই টপিক পড়ানো হবে তার ভিডিও ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হয়, বাচ্চারা সেটা প্রথমে বাড়িতে স্টাডি করে এবং তারপরে সেটা স্কুলে সেটা নিয়ে আলোচনা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে কি ফ্লিপড ক্লাসরুম। নেক্সট দেখুন বলেছে, অ্যান ইনস্ট্রাক্টর ইউজেস পোর্টফোলিও অ্যাসেসমেন্ট ইন অ্যান আর্ট ক্লাস, হোয়াট কি কম্পোনেন্টস শুড বি ইনক্লুডেড ইন দ্য স্টুডেন্ট পোর্টফোলিও। তার মানে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট হচ্ছে, আমরা দেখেছি এর আগের দিন আমি আপনাদের পড়িয়েছিলাম, পোর্টফোলিওতে কি হয়, বাচ্চাদের কি কি কাজ করেছে, বাচ্চারা কি কি অ্যাচিভ করেছে, কি কি রিমার্কেবল কাজ করেছে, সেগুলো দিয়ে পোর্টফোলিওটা তৈরি হয়। ওকে, এবং পোর্টফোলিওতে মনে রাখবেন, কোনো একটা কাজ যখন আমরা অ্যাড করি, সেই কাজটা কেন অ্যাড করলাম সেটারও ডিটেলিং দিতে হয়, যে এই কাজটা আমি এই কারণে অ্যাড করেছি, ঠিক আছে? তাহলে এখানে বলেছে যে পোর্টফোলিও অ্যাসেসমেন্টের এখানে কোনগুলো কম্পোনেন্ট, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট করতে যাচ্ছি, তাহলে এখানে স্টুডেন্টদের পোর্টফোলিওর কোনগুলো কম্পোনেন্ট হবে। দেখুন কালেকশন অফ কমপ্লিট আর্ট ওয়ার্ক, এটা তো হবেই, তাই না? ও কি কি কমপ্লিট আর্ট ওয়ার্ক করেছে, যেহেতু আর্ট ক্লাসের উপর করছি, কোনগুলো কালেকশন, কমপ্লিটেড আর্ট ওয়ার্ক, তার কালেকশনগুলো দেখব, অবশ্যই হবে। রিফ্লেকটিভ এসেস অন দেয়ার ক্রিয়েটিভ প্রসেস, তার মানে কি রিফ্লেকটিভ এসেস, মানে রিফ্লেকশন কথাটা কখন আসে, ধরুন কোনো জিনিস যখন আমরা ইমপ্রুভমেন্ট জন্য করছি, ঠিক আছে, কোনো একটা জিনিস ইমপ্রুভমেন্টের জন্য করছি, সেখানে হচ্ছে রিফ্লেকশন কথাটা আসে, ঠিক আছে, রিফ্লেকটিভ কথাটা আসে। তাহলে রিফ্লেকটিভ এসেস অন দেয়ার ক্রিয়েটিভ প্রসেস, তাহলে দেখুন অ্যাসেসমেন্ট যখন আমরা করছি, তাহলে সেখানে তাদের ক্রিয়েটিভ প্রসেসে কি রিফ্লেকটিভ এসেস আছে সেটা তো দেখতেই হবে। দেখুন এরপরে কি বলেছে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্কোর, আর হচ্ছে পিয়ার ফিডব্যাক অ্যান্ড ক্রিটিক্স। দেখুন ফিডব্যাক কি পেয়েছে, একটা কাজ যখন করবে তাহলে ফিডব্যাক তো থাকবে, তাই না? ফিডব্যাক তো থাকবে, তাহলে পোর্টফোলিও যখন দেখতে যাচ্ছি তখন তো ফিডব্যাক থাকবেই, ক্রিটিক থাকবেই, কিন্তু মনে রাখবেন স্ট্যান্ডার্ড টেস্ট স্কোর সেটা পোর্টফোলিও অ্যাসেসমেন্টে আসে না, তাহলে সি আসবে না, তাহলে এ, বি অ্যান্ড ডি হবে সঠিক অ্যান্সার। তো এখানে পোর্টফোলিও কি, এর আগের দিন আমি আপনাদের বুঝিয়েছি যে বাচ্চারা যে কাজগুলো করে, যেগুলো অ্যাকমপ্লিশ করে, যেগুলো অ্যাচিভ করে, কমপ্লিট কাজ যেগুলো করে, সেগুলোর কালেকশনকে বলা হয় পোর্টফোলিও। তাহলে সেই পোর্টফোলিওর আমরা অ্যাসেসমেন্ট করছি, তাহলে পোর্টফোলিও অ্যাসেসমেন্টের মাধ্যমে কি হবে, বাচ্চাদের কাজ করছে, বাচ্চাদের গ্রোথ কীভাবে হচ্ছে, সেগুলো আমরা বুঝতে পারবো অ্যাসেসমেন্ট করার মাধ্যমে। তাহলে এটার অ্যান্সার এ, বি, ডি হবে সঠিক অ্যান্সার। খুব তাড়াতাড়ি এর নেক্সট পার্টটি আসছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।